আসসালামু আলাইকুম। আপনাদের সামনে পরীর সাথে প্রেম ৩ নম্বর পার্টটা নিয়ে এলাম। এটা কিভাবে সম্ভব? দুজনে একই সময়ে একই স্বপ্ন দেখলাম কিভাবে? জান্নাতের কথাই ওকে বললাম, তুমি ও আমার মতো একই স্বপ্ন দেখেছো? জান্নাত: হ্যাঁ, আমিও একই স্বপ্ন দেখলাম। দুজনে একই স্বপ্ন দেখার মানে কি? ওরা কে ছিল? তোমাকে কারা বেঁধে রাখছে? সেই আবহাওয়াগুলো বা কে? কবিরাজ তো বলল কোনো সমস্যা হবে না। ফরিদের বাবা তো বলল ফরিদ আর আমার কাছে আসবে না। তাহলে এরকম স্বপ্ন মানে কি? সেটাই তো বুঝি না, কেন এমন হচ্ছে। আচ্ছা, ভয় পেও, ঘুমাও। আমি কালকে একবার কবিরাজ এখানে যাব, গিয়ে জিজ্ঞাসা করব এই স্বপ্নের মানে কি। ফরিদ কি তাহলে ছেড়ে যায়নি, নাকি জেন বাদশার কোনো চাল এটা? কথাটা বলে দুজনে আবারও ঘুমিয়ে গেলাম। সেই রাতে আরও কোনো স্বপ্ন দেখিনি, ভয়ও পাইনি। পরের দিন সকালে আমি সেই কবিরাজের ওইখানে যাওয়ার আগে ওখানে কল দিলাম। আমার কল রিসিভ করতেই আমি সালাম দিয়ে বললাম, মামা আমি নিশাত, আপনি কি বাড়িতে? একটু দরকার ছিল। আমার কথায় উনি বললেন, না বাবা, আমি একটা কাজে গতকাল বাইরে আসছি। আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত হবে। তুমি রাতে এসো কেমন? ওনার কথায় রাজি হয়ে ফোনটা রেখে দিলাম। এদিকে সেই দিনটা ভালোই কাটলো। রাত হতেই আমি বেরিয়ে পড়লাম কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য। আমি বাইক নিয়ে একা একা যাচ্ছি। কবিরাজের বাড়ি যাবার পথে একটা বাগান পড়ে। বাগান বলতে সেখানে বড় বড় কয়েকটা গাছ বা যা শত বছরের পুরনো। আমি সেই জায়গায় যেতে দেখলাম রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে। উনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, আমি বারবার হর্ন বাজাচ্ছি, কিন্তু উনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটেই চলেছে। এমন অবস্থায় আমি ভাবলাম উনি হয়তো কানে শুনতে পান না, বৃদ্ধা মানুষ। এই ভেবে আমি বাইকটা দাঁড় করিয়ে ওনার কাছে গিয়ে ওনার কাঁধে হাতটা রেখে বললাম, বুড়িমা একটু সাইড দিয়ে হাঁটুন, রাস্তার মধ্যে দিয়ে হাঁটছেন, গাড়ি লাগবে তো। আমার কথায় উনি বললেন, কবিরাজের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, কেউ বাঁচাতে পারবে না তোকে। ওনার এমন কথায় অবাক হয়ে বললাম, কে আপনি? এইভাবে কথা বলছেন কেন? আমার দিকে ঘুরে কথা বলুন। আমার কথায় উনি বললেন, আমাকে দেখে সহ্য করতে পারবি তো? মানে, কে আপনি? আমার দিকে ঘোরেন তো। আমার কথায় উনি আমার দিকে তাকাতে আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম, কেননা ওনার মুখটা ছিল অনেক ভয়ঙ্কর। ওনার ভয়ঙ্কর চেহারা দেখে তুতলাতে বললাম, কে কে আপনি? আমার কথায় উনি ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, আমাকে চিনিসনি চিনিসনি আমি আমাকে এই বলে উনি ওনার রূপ পরিবর্তন করলেন। উনি ওনার আসল রূপে আসতেই আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইলাম, কেননা উনি আর কেউ নন, আলিয়া পরী। এটা আমি কি দেখছি? আলিয়া পরী এইখানে কিভাবে আসিল? ওকে তো তারানাথ তান্ত্রিক বন্দি করে নিয়েছে গেছে অনেক আগে। তাহলে এতদিন পর আবার কিভাবে আসলো? ও কি আসলে আলিয়া পরী নাকি অন্য কেউ? এসব ভাবতে ভাবতে অনেক উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আলিয়া পরীর মতো দেখতে। আমার কথায় আলিয়া পরী হাসতে হাসতে বললেন, আমি আলিয়া পরীর মতো দেখতে না, আমি আসল আলিয়া পরী। কথাটা বলে উনি একটা হাসি দিলেন। এদিকে মুহূর্তে মধ্যে আশেপাশে পরিবেশটা পরিবর্তন হলো। মুহূর্তের মধ্যে আমার চারিদিকে ঘিরে ধরলেন শত শত ভয়ঙ্কর অবয়ব। এসব দেখে কাঁপতে কাঁপতে বললাম, আপনি কিভাবে আসলেন? আপনাকে তো তারানাথ তান্ত্রিক বন্দি করেছে।
আমার কথায় জবাবে পরী বললেন, তারানাথ কেন? দুনিয়ার কোনো তান্ত্রিক আমাকে আটকাতে পারবে না। আমি আমার অসম্পূর্ণ কাজ করে ছাড়বো, মেরে ফেলবো তোকে। আমি ফিরে এসেছি। কথাটা বলে আলিয়া পরী বিকট শব্দে হাসতে লাগলেন। এদিকে আলিয়া পরীর হাসিতে আমি নিজের জীবন বাঁচাতে সেখান থেকে কবিরাজের বাড়ির দিকে দৌড় দিলাম। আমি দৌড়বার সময় পিছনে ফিরে তাকিয়ে দেখলাম আলিয়া পরী দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পিছন পিছন অনেক ছায়া ভেসে আসছে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে এক দৌড়ে চলে গেলাম কবিরাজের বাড়িতে। সেখানে যাবার পর কবিরাজের বাড়ি উঠানে পড়ে গিয়ে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার কবিরাজ বেরিয়ে এসে আমাকে দেখে বলল, আরে নিষাদ, তোমার এই অবস্থা কেন? ভয় পেয়েছো নাকি? কথাটা বলে উনি ধরাধরি করে আমাকে রুমে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে পানি খেতে দিলেন আর বললেন, শান্ত হও, ভয় পেও না, আমি থাকতে তোমার কিছু হবে না। বলো কি হয়েছে তোমার? তুমি এমনভাবে হাঁপাচ্ছ কেন? ওনার কথায় আমি ভয়ে ভয়ে বললাম, আলিয়া পরী ফিরে এসেছে, আমি ওকে দেখেছি। আমার কথায় কবিরাজ অবাক হয়ে বললেন, কি আলিয়া পরী? তোমরা না বলেছ তারানাথ তান্ত্রিক ওকে বন্দি করে, তাহলে ও ফিরে আসলো কিভাবে? সেটা তো জানি না। তারানাথ তান্ত্রিক তো বন্দি করেছে। 2-3 বছর তো ভালোই ছিলাম, এখন আলিয়া আসলে কিভাবে? আমার কথায় কবিরাজ বললেন, তুমি ভয় পেও না, শান্ত হও, আমি খোঁজ নিচ্ছি, একটু অপেক্ষা করো। কথাটা বলে উনি ওনার সাথে থাকা জিনেদের দিয়ে খোঁজ খবর নিয়ে আমাকে বললেন, সর্বনাশ হয়েছে নিষাদ, তুমি যা দেখেছো সব সত্যি। আলিয়া পরী ফিরে আসছে। আমি কিভাবে? আসলে তান্ত্রিক না ওকে বন্দি করেছিল। আমার কথায় কবিরাজ বললেন, হ্যাঁ, তারানাথ তান্ত্রিক ওকে ঠিকই বোতল বন্দি করে ওনার সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু উনি ক্ষমতার লোভ সামলাতে পারেনি। উনি ক্ষমতার লোভে আলিয়া পরীকে বন্দি করে নিজের মতো করে কাজ করাতো। উনি আলিয়া পরীকে ব্যবহার করে নিজেকে আরও শক্তিশালী করতে চেয়েছিল। তিনি কিন্তু এই 2-3 বছর পরীকে নিজের কাজের জন্য ব্যবহার করেছে। তোমরা তো জানো উনি থাকে জঙ্গলে, পাহাড়ে, গুহায়। উনি ওখানে থাকতে থাকতে রোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। উনি মারা যাওয়ার ওনার কাছে বন্দি থাকা সব জিন পরী মুক্ত হয়ে যায়, এমনকি আলিয়া পরীও মুক্ত হয়। তারানাথ তান্ত্রিকের বড় ভুল ছিল পরীকে মেরে না ফেলে বন্দি করা এবং ওকে দিয়ে কাজ করানো। আলিয়া পরী এখন মুক্ত। ও যার কারণে বন্দি হয়েছে তাকেও তো ছাড়বে না। তোমার পরিস্থিতি খুব খারাপ। আলিয়া পরী ফিরে আসছে। তুমি তো জানো ওর সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নেই। তবুও আমি চেষ্টা করব তোমাকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে। আপাতত তুমি এখানে থাকো, একা একা আর বাড়িতে ফেরো না। তোমার বাবাকে কল দাও, উনি আসলে তারপর ওনার সাথে বাড়িতে ফিরো। ওনার কথা মতো বাড়িতে কল দিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাকে কিছুক্ষণের মধ্যে বাবা চলে আসলেন। বাবার আসার সময় রাস্তায় পড়ে থাকা বাইকটাও ওর সাথে করে নিয়ে আসেন। বাবা এসে জিজ্ঞাসা করলেন, নিষাদ, তুই ঠিক আছিস তো বাবা? বাবার কথায় আমি বললাম, হ্যাঁ বাবা, এখন ঠিক আছি, কিন্তু হঠাৎ এতদিন পর আলিয়া পরীকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথায় বাবা অবাক হয়ে কবিরাজকে আলিয়া পরীর ব্যাপারে জিজ্ঞাসা করার কবিরাজ বাবাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে বাবা বললেন, ভাই, এখন কি হবে? পরী ফিরে আসছে, আপনি একটা ব্যবস্থা করুন। বাবার কথায় জবাবে কবিরাজ বললেন, আমি কিছু করলেও পরীকে আটকাতে পারবো না, তবুও আমি চেষ্টা করব পরী যেন নিষাদের কোনো ক্ষতি করতে না পারে। সেই জন্য আমি নিষাদকে একটা তাবিজ দিচ্ছি, এটা নিয়ে আপনারা বাড়ি চলে যান। আমি দেখি আমার থেকে বড় কোনো হুজুর বা কবিরাজের সন্ধান পেলে আপনাকে জানাবো। আপনিও খোঁজ করতে থাকেন, দেখেন বড় কোনো হুজুর বা কবিরাজের সন্ধান পান কিনা।
কবিরাজের কথায় ওনার দেয়া তাবিজটা নিয়ে বাবা ও আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাবার পর জান্নাতকে আলিয়াপুরীর কথা বলায় ভীষণ অবাক হয়। তাহলে স্বপ্নের মাঝে আমরা যাদের দেখেছি ওরা আলিয়াপুরীর লোক। আলিয়াপুরী আমার জীবনে আসার পর জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। তারানাথ তান্ত্রিক ওকে বন্দি করার পর ভেবেছিল জীবনটা ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু না, পরী আবার ফিরে আসায় সব কিছু আগের মতো এলোমেলো মনে হচ্ছে। মনের মধ্যে চিন্তা ও ভয় নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমাবার পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে কেমন একটা আওয়াজ। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখতে পারি আলিয়া পরী আমার পাশে শুয়ে আছে। পরীকে দেখে তাড়াহুড়ো করে বিছানায় বসে ওকে বললাম, আপনি আপনি এখানে কেন? জান্নাত কই? আমার ছেলে কই? ওরা কোথায়? আমার কথায় পরী বলল, একবার আশপাশ তাকিয়ে তো দেখো তুমি কোথায়। তোমাকে তো আমি আমার রাজ্যই নিয়ে আসছি। তোমার বড় সন্তান ওরা বাড়িতে আছে। পরীর কথায় এদিক সেদিক তাকিয়ে বুঝতে পারলাম আসলে আমি বাইরে কোথায়। এদিকে নিজের শারীরিক কিছু পরিবর্তন দেখে পরীর কথায় সেদিক তাকিয়ে বুঝতে পারলাম আসলে আমি বাইরে কোথায়। এদিকে নিজের শারীরিক কিছু পরিবর্তন দেখে পরীর দিকে তাকাতে ও বলল, হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। আমি তোমার সাথে সহবাস করেছি। তোমাকে বলেছি না আমার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করব। এবার আর 7বার না, মাত্র 3বার। 3বার আমার সাথে শারীরিক সম্পর্ক করলেই, আরও তোমার রক্ত পান করলে আমি হব অনেক শক্তিশালী। আমি ফিরে পাবো আমার সৌন্দর্য। 3বারের মধ্যে 1বার হলো, আর মাত্র 2বার। আর 2বার তোমার রক্ত পান করলে আমি আর কাজ সম্পূর্ণ হবে। কথাটা বলে পরী ভয়ঙ্করভাবে একটা হাসি দিলেন। ওর ভয়ঙ্কর হাসিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরানো হয় তখন আমি নিজেকে আমার ঘরে দেখতে পাই। আমার চারিদিকে মা, বাবা, জান্নাত ওরা বসে আছে। আমার জ্ঞান ফিরতে বাবাকে বলল, নিশাদ, তুই ঠিক আছিস তো? তুই রাতে কোথায় গিয়েছিলিস? জান্নাত হঠাৎ করে ঘুম থেকে উঠে পাশে দেখে তুই নেই। তুই ঘরে নেই শুনে আমরা তোকে অনেক খোঁজ করেছি, কিন্তু তোকে কোথাও পাইনি। তুই কোথায় ছিলিস? বাবার কথায় আমি ওদের সব ঘটনা খুলে বললাম। সব শুনে ওরা অনেক চিন্তিত হয়ে পড়লেন। নিজের সন্তানের চোখের সামনে এইভাবে শেষ হয়ে যাক, এটা তো কোনো বাবা চায় না, তাই না? পরী আমার সাথে এই সব করার বাবা খোঁজ করতে লাগলেন বড় কোনো হুজুর বা কবিরাজের। এদিকে সেদিনের বেলায় আমি জান্নাতকে বললাম, জান্নাত, এখন কি হবে, কি করব? আমার কথায় জান্নাত কান্না করতে করতে বলল, কি হবে জানি না, পরী আবার ফিরে আসছে, এখন তোমার কি হবে? কান্না করানো জান্নাত, আল্লাহর রহমত কোনো না কোনো উপায় হবে। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছো? ফারিদের বাবা কি বলেছিল? জান্নাত, হ্যাঁ, আমার হঠাৎ ওই কথাটা মনে পড়ল। জিনের বাদশা বলেছিল না ওনাকে স্মরণ করতে, ওনাকে নাকি দরকার হবে। তাহলে উনি আগে বুঝতে পারছেন আলিয়া পরীর মুক্ত হয়ে তোমার কাছে আবার আসবে। জান্নাতের কথায় ওকে বললাম, হ্যাঁ, একদমই ঠিক বলেছ। উনি নিশ্চয়ই আগে বুঝতে পারছেন। উনি নিশ্চয়ই কোনো উপায় জানে। জান্নাত, তুমি জেনের বাদশার স্মরণ করো। আমার কথায় জান্নাত বললেন, এখন না, এখন তো দিনের বেলায় উনি আসবেন না হয়তো। আজকে রাতে আমি ওনাকে স্মরণ করব। কথা মতো তাই করা হলো। দিনটা ভালোই কেটে গেল। রাত হতে জান্নাত একা ফাঁকা কোথায় গিয়ে ফারিদের বাবা জিন বাদশাকে স্মরণ করলেন। জিন বাদশাকে স্মরণ করার কিছুক্ষণ পর উনি জান্নাতের সামনে আসলেন। জেনের বাদশার সামনে আসতে জান্নাত ওনাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপনি? জান্নাতের সালামের উত্তর দিয়ে উনি বললেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝতে পারছি তুমি আমাকে কি জন্য ডাকছো। আলিয়া পরী ফিরে আসছে, তাই না?
ওনার কথায় জান্নাত বললেন, হ্যাঁ, আলিয়া পরী বন্দি থেকে মুক্ত হয়ে আবার স্বামীর কাছে এসেছে। আলিয়া পরী খুব ভয়ঙ্কর। ওকে একবার বন্দি করে না মেরে ফেলে ভুল করেছো। এখনও ওর অসম্পূর্ণ কাজ করতে আবার আসছে। ও ছাড়াবে না, তোমার স্বামীকে কোনোভাবে ছাড়বে না। জেনের বাদশার মুখে কথাগুলো শুনে জান্নাত ওনাকে অনুরোধ করে বললেন, আপনি তো জেনের বাদশা, আপনি নিশ্চয়ই কোনো উপায় জানেন, আপনি দয়া করে কিছু করুন। জান্নাতের কথায় উনি বললেন, করতে পারি। আমি তোমার স্বামীকে আলিয়া পরীর হাত থেকে বাঁচাতে পারি একটা শর্তে। জান্নাত, কী শর্ত বলুন, কী শর্তে আমার স্বামীকে বাঁচাতে পারেন? জান্নাতের কথায় জেনের বাদশা বললেন, আমার ছেলে ফারিদ ও খুব সাদাসিধে, ওর বুঝ বাচ্চাদের মতো। ও একবার যাকে পছন্দ করে, ও একবার যেটা চায় সেটাই না পেলে কোনোভাবে শান্ত হয় না। তুমি আমার ছেলের সাথে খেলা করা তোমাকে ওর পছন্দ হয়ে গেছে। এখনও তোমাকে ছাড়া কিছুই বোঝে না। আমিও তো জিনের বাদশা, আমাদের তো একটা নিয়ম আছে। আমার ছেলেকে আমি কোনোভাবে মানাতে পারছি না। এখন তুমি যদি তোমার স্বামী সন্তানকে রেখে আমার ছেলের কাছে চলে যাও, তাহলে আমি তোমার স্বামীকে বাঁচাবো। এক কথায় বলতে গেলে তোমাকে ফারিদের সাথে থাকতে হবে, ওর সাথে খেলা করতে হবে। তুমি যদি এতে রাজি হও, তাহলে আমি তোমার স্বামীকে আলিয়া পরীর হাত থেকে বাঁচাতে পারি। এটা হলো আমার শর্ত। ওনার মুখে কথাগুলো শুনে জান্নাত বললেন, না না না, এটা হতে পারে না। আমি আমার স্বামী সন্তানকে ছাড়তে পারবো না। জান্নাতের কথায় উনি বললেন, দেখো, আমি চাইলে তোমাকে জোর করে আমার রাজ্যে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি জিনেদের বাদশা, আমার আদেশ মেনে চলে হাজার হাজার জিন। আমি এরকম একটা অন্যায় করতে পারি না। তোমাকে জোর করব না। আমার শর্ত রাজি হলে আমাকে আবার স্মরণ করবে, আমি আসব। আসসালামু আলাইকুম। 4 নম্বর পার্ট নিয়ে আবার আসব।